আমাদের আজকের আলোচনার কবিতা বুদ্ধদেব বসুর ইলিশ। আমরা প্রথমে কবি সম্পর্কে একটু কথা বলে নিই। বুদ্ধদেব বসু 1908 খ্রিস্টাব্দে 30শে নভেম্বর কুমিল্লায় তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ভূদেবচন্দ্র বসু, মায়ের নাম বিনয় কুমারী বসু। আর কবির স্ত্রী বিখ্যাত সাহিত্যিক প্রতিভা বসু। বুদ্ধদেব বসু একটি বিখ্যাত পত্রিকা তিনি সম্পাদনা করেছিলেন 1935 খ্রিস্টাব্দে। সেই পত্রিকাটি বের হয়েছিল শুধু কবিতার জন্যেই পত্রিকা। এমন একটি পত্রিকা বাংলা সাহিত্যে প্রথম বের হলো, যে পত্রিকার কবিতা কোনো ফাঁক ফোকরে জায়গা পায় সেটা নয়, কবিতা নিয়েই পত্রিকা। এই প্রথম তিনি বের করলেন কবিতাকে সম্মান জানিয়ে। এছাড়াও বুদ্ধদেব বসু অজিত দত্তের সঙ্গে তিনি যুগ্মভাবে 1927 খ্রিস্টাব্দে বের হয়েছিল এই পত্রিকাটি, প্রগতি পত্রিকা। এছাড়াও হুমায়ুন কবির সঙ্গে যুগ্মভাবে তিনি চতুরঙ্গ পত্রিকা বের করেছিলেন 1938 খ্রিস্টাব্দে। বুদ্ধদেব বসু বোদলিয়ারের দ্বারা দারুণভাবে প্রভাবিত হয়েছিলেন এবং তিনি বাংলা সাহিত্য প্রাঙ্গণে তিনি সব্যসাচী লেখক বলে চিহ্নিত। কারণ গল্প, উপন্যাস, কাব্য, নাটক, রম্যরচনা, ভ্রমণ সাহিত্য, গীতিকবিতা ইত্যাদি সর্বক্ষেত্রে তিনি পারদর্শী ছিলেন। তিনি একটি বিখ্যাত কবিতার সংকলন বের করেছিলেন বিভিন্ন বিখ্যাত কবিদের কবিতা নিয়ে। 1954 খ্রিস্টাব্দে সেই গ্রন্থটি বের হয়েছিল, যার নাম হলো আধুনিক বাংলা কবিতা। বুদ্ধদেব বসুর তার প্রথম কাব্যের নাম হলো মর্মবাণী, যেটি রচনা করা হয়েছে 1923 থেকে 24 খ্রিস্টাব্দে। আর তার বিখ্যাত কাব্যগুলির মধ্যে হলো পৃথিবীর পথে, দময়ন্তী, একটি কথা, নতুন পাতা, এক পয়সার একটি, শীতের প্রার্থনা, বসন্তের উত্তর, যে আধার আলোর অধিক, মরচে পড়া পেরেকের গান, একদিন চিরদিন, স্বাগত বিদায়, অন্যান্য কবিতা। আমরা জানি বাংলা সাহিত্যের প্রাঙ্গণকে বুদ্ধদেব বসু ভরিয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে আরেকটি কথা বলা উচিত বলে মনে করি। জীবনানন্দ দাশ তিনি বাংলা সাহিত্যে প্রতিষ্ঠা পেয়েছিলেন এই জহুরির সেই মূল্যবান রত্নটিকে চেনার, তাকে সেই মূল্যবান রত্নটিকে চেনার নিরিখে এই জহুরির বুদ্ধদেব বসু জহুরির মতো জীবনানন্দ দাশের সাহিত্য প্রতিভাকে তুলে নিয়ে এলেন। 1974 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। আমরা কবি সম্পর্কিত খুব সামান্যভাবে, তথ্য সমৃদ্ধভাবে বললাম। আমরা চলে আসি আমাদের কবিতায়। বুদ্ধদেব বসুর আমাদের একটি কবিতা পাঠ্য আছে, খুব উন্নত মানের কবিতা, যার নাম হলো ইলিশ। এই কবিতাটি দময়ন্তী কাব্যের অন্তর্ভুক্ত। দময়ন্তী কাব্যের প্রকাশ 1943। আর এই কবিতাটির রচনাকাল জুন 1938। জুন 1938 এই কবিতাটি প্রকাশিত হয়েছে, রচিত হয়েছিল। বুদ্ধদেব বসুর তাঁর জীবনের
গুরুত্বপূর্ণ সময় কেটেছিল, কিন্তু আমরা বর্তমানে বাংলাদেশ বলতে যা বুঝি সেই পূর্ব বাংলায়। তার ওখান থেকে উচ্চ স্তরের যে লেখাপড়া, অর্থাৎ তিনি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন, সেই MA ডিগ্রি তার কিন্তু সেই ঢাকাতে। তাই বাংলাদেশ সম্পর্কে বা বাংলাদেশের কোনো ক্ষেত্র তার কবিতায় থাকলে তোমাকে ভাবতে হবে যে তিনি দুদিনের জন্য বাংলাদেশ বেড়াতে গেছেন, নিয়ে কবিতা লিখে দিলেন সেই বাংলাদেশকে নিয়ে, সেরকম নয়। বুদ্ধদেব বসু সেখান থেকেই তার শ্রেষ্ঠ পত্রিকা কবিতা তিনি বের করা শুরু করেছিলেন। বুদ্ধদেব বসুর তার নাড়িতে লেগে আছে বাংলাদেশের জল হাওয়া, বাংলাদেশের প্রকৃতি। তাই সেই বাংলাদেশের ক্ষেত্র নিয়ে যখন একটি কবিতা লিখছেন, তখন পাঠককে ভাবতে হবে যে তিনি বাংলাদেশের সেই ইলিশ মাছ ধরা দেখেছেন, তিনি বাংলাদেশের নদ নদী বহুল বাংলাদেশকে দেখেছেন, বর্ষাকালে বাংলাদেশের কি দুরবস্থা হয় মানুষদের সেগুলি দেখেছেন। যদিও তখন বাংলাদেশ এই বাংলাদেশ নয়, তখন পূর্ব বাংলা বলছি আমরা, কারণ তখন সেটি পূর্ব পাকিস্তানের নাম নিয়েই তখন আছে, পরবর্তীকালে সেটি বাংলাদেশ। কারণ আমাদের কবিতা যে কাব্যে দময়ন্তী, তার প্রকাশকালই হচ্ছে 1943, আর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে, স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায় 1971 সালে। সেই বাংলাদেশের প্রকৃতি, জল হাওয়া, সেই বাংলাদেশের মানুষের দারিদ্র, সেই বাংলাদেশের মানুষদের পেশা, সেই বাংলাদেশের মানুষদের নদীতে নেমে জীবনের ঝুঁকি নিয়ে ইলিশ মাছ ধরতে যাওয়া, এগুলি কিন্তু বুদ্ধদেব বসুর তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতার সিঞ্চিত। সেই প্রত্যক্ষ অভিজ্ঞতা নিরিখেই কিন্তু কবিতাটি লেখা। কবিতাটির যে ভূমিকা, কবিতাটি যে ক্ষেত্র, সেটি বুঝতে গেলে একজন পাঠককে তাকে বুঝে নিতে হয় যে প্রতি বছর বর্ষাকালে বাংলাদেশের মানুষদের দুশ্চিন্তার শেষ থাকতো না। বন্যা তো হবেই, কি পরিমাণ জলের তোড় এসে কিভাবে তাদেরকে শেষ করে দেবে, ঘরবাড়ি কতখানি অনিষ্ট করবে, কতখানি সেই বন্যা গ্রাস করবে, সেটা নিয়েই তাদের দুশ্চিন্তা থাকতো। বুদ্ধদেব বসুর এই অভিজ্ঞতাগুলো নিয়েই কবিতা। বাংলাদেশের বেশিরভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন, এবং তাদের যে জীবিকা, সেই জীবিকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জীবিকা হলো নদীতে মৎস্য শিকার করা, এবং মাছ ধরেও তাদের দারিদ্র্যের কিন্তু অবসান হয় না। এ প্রসঙ্গে মনে পড়ে যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝির সঙ্গে এই কবিতাটির একটি নিবিড় সম্পর্ক রয়েছে, ভাবগত দিক থেকে, দারিদ্র্যের দিক থেকে, খেটে খাওয়া মানুষের, নিরন্ন মানুষের যন্ত্রণার দিক থেকে। পদ্মা নদী মাঝির যে কুবের, আমরা যেন এই কবিতা পড়তে গিয়ে দেখতে পাই যে যারা নদীতে মাছ ধরছে, এরা যেন প্রত্যেকেই সেই কুবেরের জন্য প্রতিনিধি। এটাই কবিতার প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটের সঙ্গে আরেকটি জিনিস আমাদের অনুধাবন করতে হবে, যে দরিদ্র মানুষের যন্ত্রণা, নিরন্ন মানুষের যন্ত্রণা আমরা যারা ভালো আছি তারা কি উপলব্ধি করতে পারি, তারা কি অনুভব করি, তারা কি দুঃখান্বিত হই, তারা কি দুঃখাভিভূত হই? না, এই কবিতায় সেই দিকটিও দেখানো হয়েছে।
আমরা আসি এবার তাহলে কবিতা পাঠে। আকাশে আষাঢ় এলো, বাংলাদেশ বর্ষায় বিহবল। আকাশে যখন আষাঢ় আসে, তোমরা জানো যে রবীন্দ্রনাথ তার আষাঢ় কবিতায় নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাই রে, সেই আষাঢ় কবিতায় বা আষাঢ় মাস বা বর্ষাকাল, আমরা প্রত্যেকেই জানি বর্ষাকাল এলে মানুষের মন উতলা হয়ে ওঠে। বর্ষাকাল এলে একটু প্রেমের একটি ক্ষেত্র চলে আসে, কারণ বর্ষাকালে প্রকৃতির চারিদিকে একটা প্রেম বিহবল একটা পরিবেশ থাকে বর্ষাকালে। সেই বর্ষাকালে মিলনের ক্ষেত্র আমরা প্রকৃতির মধ্যে দেখতে পাই। তার মাঝে যদি কারো অন্য সংস্থানের সামান্যতম ব্যবস্থাটুকু কেউ করতে না পারে, তার তখন বর্ষাকালটা কেমন লাগে। তোমাদের মনে পড়ে এই প্রসঙ্গে নিশ্চয়ই যে বর্ষাকাল খুবই ভালো। যদি তোমার বর্ষাকালে প্রেম হয়, বর্ষাকাল খুবই ভালো। নায়কের সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টিতে এই পথ যদি না শেষ হয়, সত্যি মনে হয় বৃষ্টিতে ভিজেই যায়। সর্দি হবে, জ্বর হবে, সে পরে হবে, এখন বৃষ্টিতে ভিজি তো। কিন্তু তুমি একবার বলো তো, এই বর্ষাকাল যখন এলো, তখন তুমি নায়কের বাইকে চেপে যাচ্ছ, দুহাত মেলে দিচ্ছ, সেই বৃষ্টি তোমার মুখে লাগছে, তোমার শরীরে লাগছে, কি আনন্দ, কি আনন্দ। কিন্তু পরের বছর এই বর্ষাকালে যখন তোমার প্রেম ছেড়ে যাবে, তখন সেই বর্ষাকাল যে তোমার কি বিরক্তিকর তোমার কাছে, সেটা বুঝতে পারবে। এটা বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলিতে রাধার ক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি। মত্ত দাদুরি ডাকে ডাহু কি ফাটি যাও তো ছাতিয়া, বিদ্যাপতির অসাধারণ লেখা পদ। দাদুরি ডাকছে, ব্যাং ডাকছে, ডাহুক ডাকছে, ময়ূর নাচছে, সব মিলনের জন্য। আর রাধার বুকের ছাতি ফেটে যাচ্ছে, কখন? কৃষ্ণ চলে গেল বলে। তখন তো বর্ষাকালটা তার কাছে দুর্বিষহ। তাহলে আকাশে আষাঢ় এলো, আকাশে আষাঢ় যখন আসে তখন অনেক লোকের কবিতা আসে। আকাশে আষাঢ় যখন আসে অনেকের গলায় গান আসে। আকাশে আষাঢ় যখন আসে, যাদের গানও আসে না, কবিতাও আসে না, তাদের দেখবে হাঁড়িতে খিচুড়ি হয়। আর বাংলাদেশ বর্ষায় বিহবল। কেন? কারণ বর্ষাকাল এলেই তাদের যন্ত্রণা, বর্ষাকাল এলেই এবারে কি ভাসিয়ে নিয়ে যাবে, তাই বিহবল। বাংলাদেশ বর্ষায় বিহবল নয়, বাংলাদেশ সেটা একটি ভূখণ্ড। বিহবল হচ্ছে বাংলাদেশের মানুষগুলি, অর্থাৎ সমাশক্তি অলঙ্কার। সমাশক্তি অলঙ্কারের মধ্য দিয়ে কবি বুঝিয়ে দিলেন, আকাশে যতই আষাঢ় আসুক, আকাশে আষাঢ় এলে যতই গান আসুক, আকাশে আষাঢ় এলে যতই সেই বৃষ্টিতে ভিজে মনের আনন্দে নেচে বেড়ানো হোক, সবারই কিন্তু এই অবস্থা হয় না। বর্ষাকাল এলে, আষাঢ় এলে অনেকের, তাদের কিন্তু দুঃখের শেষ থাকে না। মেঘবর্ণ মেঘনার তীরে তীরে নারকেল সারি, বৃষ্টিতে ধুমল। মেঘবর্ণ মেঘনার, মেঘনা একটি নদী, বাংলাদেশের বিখ্যাত নদী মেঘনা। সেই মেঘনা নদীর তীরে তীরে নারকেল সারি, একদম প্রকৃতির চিত্র। কারণ বর্ষাকাল মেঘপূর্ণ, মেঘনা নদীও মেঘপূর্ণ, আর তার তীরে নারকেল সারি, বৃষ্টিতে ধুমল। ধুমল, বুদ্ধদেব বসু অসাধারণ একটি শব্দ প্রয়োগ করলেন এখানে, ধুমল শব্দটি। এই ধুমল শব্দটির মানে ধোঁয়াটে টাইপের, ঠিক ধোঁয়া ধোঁয়া ভাব, সেটি ধুমল। বৃষ্টি অনেক সময় এমনভাবে পড়ে যে বৃষ্টিটাকে যেন অনেকটা ধোঁয়াটে বা সেই ধোঁয়াটে ভাবপূর্ণ বলে মনে হয়। এখানে ধোঁয়া নয়, কিন্তু এখানে হলো বৃষ্টিতে ধুমল। বৃষ্টি এমনভাবে পড়েছে, বৃষ্টির সেই
যে বায়ুমণ্ডলে বৃষ্টির যে তার যে উড়ে বেড়ানো বৃষ্টির যে তার যে রেসটা যেভাবে দৃশ্যমান, সেটিকে মনে হচ্ছে যেন একটা ধোঁয়াটে ভাব, ধুমল, এই শব্দটি তিনি নতুন প্রয়োগ করলেন। পদ্মা প্রান্তে শতাব্দীর রাজবাড়ি, বিলুপ্তির প্রত্যাশায় দৃশ্যপট সম অচঞ্চল। পদ্মা প্রান্তে শতাব্দীর রাজবাড়ি, বিলুপ্তির প্রত্যাশায় দৃশ্যপট সম অচঞ্চল। পদ্মা প্রান্তে মেঘনা নদীর আগের চরণে হলো, তার পরের চরণে পদ্মা নদীর নাম উল্লেখ করছেন। মেঘনা নদীর দুপাশে নারকেল সারি, তারা বৃষ্টিতে কিন্তু ধোঁয়াটে হয়ে গেছে। আর পদ্মা প্রান্তে শতাব্দীর রাজবাড়ি, বহু প্রাচীন, শতাব্দীর মানে অনেক প্রাচীন রাজবাড়ি, বিলুপ্তির প্রত্যাশায় দৃশ্যপট সম অচঞ্চল। ছবির মতো, দৃশ্যপটের মতো সেই রাজবাড়িগুলো অচঞ্চল, রাজবাড়িগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে বিলুপ্তির প্রত্যাশায়। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে পদ্মার ধারে যে রাজবাড়িগুলো রয়েছে, সেই রাজবাড়িগুলো তো ভিত শতাব্দীর যদি হয়, তাহলে বহু প্রাচীন যদি হয়, তাহলে ভিত তো খুব ভালো নেই আর মজবুত নেই। তাই যে কোনো সময়ে জলের তোড় এসে, নদীর জলের তোড় এসে সেই বাড়িগুলিকে ধূলিসাৎ করে দেবে। এটির মধ্য দিয়ে তিনি অসাধারণ একটি চিত্রকল্প ব্যবহার করলেন। বাড়িতে দেখবে যে মানুষ একটা সময়ে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি ছিল, তোমার বাড়িরই, যে মানুষটি একটা সময়ে সংসারে তার দাপটে টু শব্দটি করতো না, সেই ঘরের যে গার্জেন ছিল, ঘরের যে অভিভাবক ছিল, সে তো আস্তে আস্তে বুড়ো হয়েছে। যখন 90 বছর বয়স্ক বুড়ো হয়ে গেছে, তখন দেখবে সেই ব্যক্তির সেই দাপট কি আর আছে সংসারে? সেই ব্যক্তি দেখবে রোগ জর্জর অবস্থায়, দেখবে ওই কোণেতে একটি খাটের মধ্যে বা তক্তার মধ্যে দেখবে বেশিরভাগ সময় শুয়ে থাকে বা চুপ করে বসে থাকে, মুখে কথাও বলে না, কারণ কথা বলতে গেলে কষ্ট হয়। ওই যে বাড়ির একটা কোণে তক্তার মধ্যে যে ব্যক্তি বসে আছেন 90 বছর বয়স্ক, সেই ব্যক্তি একটা সময় কিন্তু দাপিয়ে বেরিয়েছে। যে ব্যক্তি বসে আছে সেই ব্যক্তি কিন্তু মনে রাখবে একটা সময় সে কর্মঠ ছিল। সেই ব্যক্তি কিন্তু দেখবে দৃশ্যের মতো দেখবে বসে থাকে, ছবির মতো বসে থাকে, কারণ যে কোনো সময় মৃত্যু এসে থাকে, গ্রাস করবে। এবার কবি শতাব্দীর রাজবাড়িকে নিয়ে এলেন ঠিক যেন আমাদের বাড়ির সেই বয়স্ক লোকদের মতো। রাজবাড়িগুলো যেন বয়স হয়ে গেছে, রাজবাড়িগুলো ভালোই বয়স হয়ে গেছে, তাই যে কোনো সময় মৃত্যুর করাল গ্রাস সেই রাজবাড়িকে কিন্তু গ্রাস করবে। সেই মৃত্যুর প্রতীক্ষায় বৃদ্ধ মানুষ যেমন বসে থাকে, কখন মৃত্যু আসবে, সে মৃত্যু কখন গ্রাস করবে, সেই ধুকপুকুনি নিয়ে, সেই টেনশন নিয়ে, সেই দুশ্চিন্তা নিয়ে যেমন চুপচাপ সেই বয়স্ক লোক বসে থাকে, এই বয়স্ক বাড়িগুলিগুলি, এই বয়স্ক রাজবাড়িগুলি পদ্মার তীরে সেরকমই যেন সময় গুনছে, কখন সে মৃত্যুরূপী ঢেউ এসে, আষাঢ় মাস এসছে, জল বাড়ছে, মৃত্যুরূপী ঢেউ এসে গ্রাস করবে। অসাধারণ চিত্রকল্প, বয়স্ক মানুষের রূপকল্পে তিনি রাজবাড়িকে এখানে নিয়ে এলেন। আমরা কবিতার দ্বিতীয় স্তবকে আসি। মধ্যরাত্রি, মেঘঘন অন্ধকার, দুরন্ত উচ্ছল আবর্তে কুটিল নদী, তীর তীব্র বেগে দেয় পাড়ি ছোট নৌকাগুলি। মধ্যরাত্রি, প্রেক্ষাপট চেঞ্জ। আমরা প্রথম স্তবকে দেখলাম যে বর্ষাকাল এলে যার যা আনন্দ হচ্ছে, কিন্তু বাংলাদেশ কিন্তু বর্ষাকালে বিহবল, অর্থাৎ বাংলাদেশের মানুষেরা মেঘনা নদীর দুপাশে নারকেল সারিরা চুপচাপ দাঁড়িয়ে আছে। বাংলাদেশের মানুষরা তারা সময়ের অপেক্ষায় আছে যে কখন আমরা সে সর্বনাশা অতলে তলিয়ে যাব। পদ্মার তীরে রাজবাড়িগুলি সময় গুনছে, কখন ঢেউ এসে গ্রাস করবে।
আমরা বর্ষাকালে বাংলাদেশ ভালো নেই সেই চিত্র আমরা দেখলাম প্রথম স্তবকে। দ্বিতীয় স্তবকে দেখলাম মধ্যরাত, মেঘঘন অন্ধকার, প্রচণ্ড অন্ধকার, কারণ মেঘ করেছে, মেঘ করেই আছে। দুরন্ত উচ্ছল আবর্তে কুটিল নদী, দুরন্ত উচ্ছল আবর্তে কুটিল নদী, দুরন্ত উচ্ছল আবর্তে কুটিল নদী। নদী কিন্তু কুটিল। কুটিল কুটিল শব্দটি খুব গুরুত্বপূর্ণ। এখানে নদী হয়ে গেল সমাসক্তি অলঙ্কার। যারা কুটিল হয়, যারা সাপের মতো, যারা কুটিল হয়, তারা দেখবে তাদের ক্ষেত্র পেলেই তারা দাপিয়ে বেড়ায়। নদী কুটিল, কারণ নদী এখানে কিন্তু সে পজিটিভ অর্থে তাকে দেখানো হচ্ছে না। কারণ এই নদী তো রাজবাড়িকে গ্রাস করবে, এই নদী তো নারকেল গাছগুলোকে গ্রাস করবে, আর এই নদী তো বাংলাদেশের সাধারণ মানুষকে গ্রাস করবে। তাহলে দুরন্ত উচ্ছল আবর্তে কুটিল নদী, দুরন্ত উচ্ছল, কারণটা কি? কারণ বর্ষাকালে জল বেড়ে গেছে, সেই জল দুরন্ত, সেই জল প্রচণ্ড চঞ্চল, এবং নদী তার স্বভাবটি কুটিল, কারণ সে গ্রাস করবে, সে গ্রাস করবে, সে স্বার্থপরের মতো গ্রাস করবে। তীর তীব্র বেগে দেয় পারি, নদীর কুটিল স্বভাব, তার জলে কেউ নামলে তাকে গ্রাস করবে সে, এটাই তার ধর্ম, তাই সে কুটিল, যেমন সাপ কুটিল। তীর তীব্র বেগে দেয় পারি, তীর তীব্র বেগে দেয় পারি, কথাটি মানে হলো তীর থেকে, তীরের পর হাইফেন আছে দেখবে, তীর তীব্র বেগে দেয় পারি, তীর থেকে তীব্র বেগে পাড়ি দেয়। কে পাড়ি দেয়? ছোট নৌকাগুলি। নৌকা পাড়ি দেয় না, নৌকায় নিশ্চয় কেউ আছে, বা নিশ্চয়ই নৌকাগুলো কেউ চালনা করছে, তারা পাড়ি দিচ্ছে নৌকা নিয়ে। কিন্তু নৌকার সাইজ কি? নৌকার সাইজ অত্যন্ত ছোট। খুব গুরুত্বপূর্ণ দুটি শব্দ আমরা পেলাম, নদী কুটিল, আর সেই নদীতেই ঝাঁপ দিচ্ছে, তীর থেকে তীব্র বেগে সেই নদীতে পাড়ি দিচ্ছে ছোট নৌকা নিয়ে। যেখানে নদী কুটিল স্বভাব নিয়ে, সে তার জলের মধ্যে কেউ নামলেই তাকে গ্রাস করার জন্যে সে দুরন্ত বেগে বয়ে যাচ্ছে, আর সেই নদীতেই নামছে নৌকা নিয়ে। যারা নামছে তাদের নৌকা কিন্তু অত্যন্ত ছোট। প্রাণপণে ফেলে জাল, টানে দড়ি, অর্ধনগ্ন যারা, তারা খাদ্যহীন, খাদ্যের সম্বল। তাহলে বুঝতে পারলাম যে নৌকা নিয়ে, ছোট নৌকা নিয়ে যারা তীর থেকে নামছে, যেখানে নদী সে ছোবল মারবে বলে, যেখানে নদী গ্রাস করবে বলে কুটিল স্বভাব নিয়ে তীব্র বেগে বয়ে যাচ্ছে, সেই নদীর মধ্যে মধ্যরাত্রে নৌকা নিয়ে পাড়ি দিচ্ছে জেলেরা, কিন্তু তাদের নৌকাগুলি খুব ছোট। প্রাণপণে ফেলে জাল, প্রাণপণে, প্রাণকে পণ করে তারা জাল ফেলে, টানে দড়ি। অর্ধনগ্ন যারা, অত্যন্ত গরিব, তাদের দারিদ্র্যপূর্ণ অবস্থাকে বোঝানোর জন্য অর্ধনগ্ন শব্দটি ব্যবহার করা হলো। তারা খাদ্যহীন, তারা খাবারও পায় না, খাদ্যের সম্বল। তারা নদীতে নৌকা নিয়ে মাঝরাতে কেন তারা পাড়ি দিল? না, তারা নৌকা নিয়ে মাঝরাতে নদীতে পাড়ি দিল এই জন্যে খাদ্যের সম্বল, এই নদীর মধ্যে খাদ্যের সম্বল আহরণ করার জন্যে, এই নদী থেকে খাদ্যের সম্বল তুলে নেওয়ার জন্যে। কবি অসাধারণভাবে তিনি কি অসাধারণভাবে চমৎকারিত্ব সৃষ্টি করলেন। যে নামে কবিতাটি, সেই নামটি তিনি বললেন না, নামটিকে তিনি ভিতরে রাখলেন। তিনি লিখলেন খাদ্যের সম্বল। খাদ্যের সম্বল, তার মানে এই মানুষগুলি
ইলিশ মাছ খাবে বলে নদীতে তারা ইলিশ মাছ ধরতে যায়নি। এই মানুষগুলি তারা কিন্তু খাদ্যহীন, অর্থাৎ তারা দুমুঠো ভাত পায় না। তারা ভাত পেলেও সেই ভাতের সঙ্গে তাদের নুনও জোটে না। সেই মানুষগুলি সেই ভাতের জন্যে, দুমুঠো নুন ভাতের জন্যে তারা নদীতে মাঝরাতে পাড়ি দিচ্ছে, কুটিল নদীর সঙ্গে সংগ্রাম করে ছোট নৌকা নিয়ে পাড়ি দিচ্ছে তাদের খাদ্যের সম্বল ধরার জন্যে। ইলিশ তারা খেতে পাবে না, কারণ ইলিশ তাদের ভাগ্যে খাওয়ার মতো নয়। ইলিশ তারা জীবনের ঝুঁকি নিয়ে ইলিশ তাদেরকে ধরতে হবে, কারণ তাদেরকে যে সেই চালের জোগাড়, তাদেরকে নুনের জোগাড়, তাদেরকে যেটুকু জঠরের ক্ষুণ্ণবৃত্তি আহরণের জন্য যেটুকু দরকার সেইটুকু জোগাড়ের জন্যে ওই ইলিশ ধরা, ইলিশ খাওয়া নয়। ইলিশ ধরার মানে ইলিশ খাওয়া নয়। তাই কবি অসাধারণভাবে এই শব্দবন্ধটি ব্যবহার করলেন। খাদ্যের সম্বল ধরার জন্যেই তাদের জীবনের ঝুঁকি নিয়ে মধ্যরাত্রে কুটিল নদীর সঙ্গে সংগ্রাম করে ছোট নৌকা নিয়ে তারা অর্ধনগ্ন অবস্থায়, খাদ্যহীন অবস্থায় তারা নদীতে নেমেছে, কারণ তাদেরকে খাবার জোগাড় করতে হবে। ইলিশ ধরে ইলিশ তারা খেতে পাবে না। আমরা কবিতার তৃতীয় স্তবকে দেখতে পাই প্রেক্ষাপট আবার চেঞ্জ। রাত্রি শেষে গোয়ালন্দে মধ্যরাত্রি ইলিশ ধরা হলো। কি সাংঘাতিক জীবনে ঝুঁকি নিয়ে ইলিশ ধরা হলো। ওই ইলিশের একটা খণ্ডও তারা পাবে না যারা ধরল, কারণ তারা নিরন্ন মানুষ, তারা অর্ধনগ্ন মানুষ, তারা খাদ্যহীন মানুষ। তাদের ওই আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সে দুধ নয়, শুধু ওই 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 চালটুকু সেদ্ধ করেই খেতে পারে, সেরকম খাবার পেলেই তাদের হবে। আর তার জন্যই তাদেরকে ইলিশ ধরতে হয়। রাত্রি শেষে গোয়ালন্দে অন্ধকালো মালগাড়ি ভরে। মধ্যরাত্রে এই চিত্র আমরা দেখলাম, আর রাত্রি শেষে রাত শেষ হয়ে গেছে, সকাল হবে এবার। গোয়ালন্দে, গোয়ালন্দ হচ্ছে বাংলাদেশের এমন একটি জায়গা যেটি একই সঙ্গে নদীবন্দর এবং রেল স্টেশন, যেখানে রেলগাড়ি দাঁড়ায়, আবার যেখানে যেটা একটি নদী বন্দর, সেটি হচ্ছে গোয়ালন্দ। সেই গোয়ালন্দে অন্ধকালো মালগাড়ি ভরে। রাত্রি শেষ, রাত্রি শেষ হচ্ছে মানেই তো সূর্য উঠছে। অথচ কবি উল্লেখ করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি শব্দ, অন্ধ এবং কালো। সেই মালগাড়ি ভরে জলের উজ্জ্বল শস্য, রাশি রাশি ইলিশের সব, নদীর নিবিড়তম উল্লাসের মৃত্যুর পাহাড়। জলের উজ্জ্বল শস্য, তোমরা জানো যে মাঠের যে সমস্ত ফসল উৎপাদন হয়, চাষিরা মাঠে যে সমস্ত ফসল ফলায়, পটল, বেগুন, ঝিঙে, সর্ষে, তিল, গম, আখ, যে সমস্ত শস্য মাঠে ফলানো হয়, আলু, তার মধ্যে শ্রেষ্ঠ শস্যটির নাম হলো ধান। জলে যে সমস্ত মাছ, যে সমস্ত জলে প্রাণী থাকে, জলে সেই সমস্ত মাছেদের মধ্যে শ্রেষ্ঠ মাছ হলো ইলিশ। তাহলে জলের যখন ওই ইলিশ জলে যখন খেলা করে, ওই ইলিশ যখন জলে যখন সে যখন তার সংসারের ছেলেপুলেদেরকে নিয়ে বিচরণ করে, তখন জলের সৌন্দর্য অসাধারণ লাগে। তাই ইলিশকে বলা হয় জলের উজ্জ্বল শস্য। মাঠে যখন ধান ফলে, সে ধান দেখতে অপূর্ব লাগে, আর জলে যখন ইলিশ খেলে বেড়ায়, সেই ইলিশকে অপূর্ব লাগে দেখতে। তাই ইলিশকে বলা হয়েছে জলের উজ্জ্বল শস্য। সত্যিই তো তাই, জলের শ্রেষ্ঠ শস্য তো ইলিশ, আর মাঠের শ্রেষ্ঠ শস্য তো ধান। সেই ইলিশগুলোকে ওই জল থেকে তোলা হয়েছে। কারা তুলেছে? যারা ওই ইলিশের আঁশটুকু পাবে না। তারা কেন তুলেছে? কারণ তাদের বাঁচতে হবে।
নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে, তাই তারা ইলিশ ধরতে গেছে। আর ওই ইলিশ এখন রাশি রাশি কোথায় তোলা হচ্ছে না, মালগাড়িতে তোলা হচ্ছে, অন্ধ এবং কালো মালগাড়ি, অথচ সকাল হচ্ছে তখন, অথচ মালগাড়িটাকে বলা হচ্ছে অন্ধ এবং কালো। অর্থাৎ আমরা সেই সৌন্দর্যের ক্ষেত্রটিকে নিয়ে, প্রকৃতির একটি শ্রেষ্ঠ সন্তানকে নিয়ে এবার ব্যবসা হবে, এবার লেনদেন হবে। থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। এই যে লেনদেন সর্বস্ব সমাজ, সেটাই তো অন্ধকার, সেটাই তো কালো। ওই মালগাড়িটা ব্যবসার জন্যে, ওই মালগাড়িটা লেনদেনের জন্যে, ওই মালগাড়ি প্রাণের মূল্য বোঝে না। ওই মালগাড়িতে ইলিশগুলো নিয়ে যারা এবার ব্যবসা করবে, তাদের কাছে প্রাণের কোনো মূল্য নেই। তাহলে এক শ্রেণীর মানুষ ইলিশকে নদী থেকে ধরল, কারণ তারা নিরুপায়, তাদের দোষ আমরা দিতে পারি না। কারণ ইলিশ না ধরলে সে বাঁচবে না, তাহলে মানুষ তো বাঁচবে তবে সে ভাববে জীবন নিয়ে। তাহলে সেই মানুষরা ইলিশ ধরতে বাধ্য হয়েছে। সেই মানুষদের ইলিশ ধরেও সেরকম কোনো রকমভাবে আর্থিক স্বাচ্ছন্দ্য তাদের বেড়ে ওঠে না। আমরা সেই নিরিখে আমরা এখানে দেখতে পাই যে মালগাড়িতে যখন চাপছে তখন সেটা পরিপূর্ণ লেনদেন সর্বস্ব অন্ধকারের জগতে যাচ্ছে, কালো জগতে যাচ্ছে। আমরা বলি না, দু হাতে এত কালো মেখেছি, এত কাল ধরে। শক্তি চট্টোপাধ্যায়, কিসের কালো? স্বার্থপর মানুষের কালো? কিসের কালো? জীবনটাকে পুরোপুরি ব্যবসার ক্ষেত্র বানিয়ে ফেলা কালো? কিসের কালো? শোষণের কালো। এই মানুষগুলোকে শোষণ করে তাদেরকে ওই কোনো রকমে ওই চালের টাকাটুকু দিয়ে কোনো রকমে তার ওই বেঁচে থাকার সেই সম্বলটুকু দিয়ে বাকি টোটাল প্রফিট, টোটাল লাভটা করে এই সমস্ত মধ্যস্বত্বভোগীরা, এই সমস্ত ব্যবসাদারেরা। তাহলে তাদের সেই মালগাড়ি কালো এবং অন্ধকার হবেই, যতই সূর্য উঠুক। জলের উজ্জ্বল শস্য, রাশি রাশি ইলিশের সব, রাশি রাশি ইলিশের সব, ইলিশের সব জলের উজ্জ্বল শস্যকে মেরে দিল ওরা। নদীর নিবিড়তম উল্লাসের মৃত্যুর পাহাড়, নদীর নিবিড়তম উল্লাসের মৃত্যুর পাহাড়। নদীর সেই গভীরে তারা যে উল্লাস করে বেড়াচ্ছিল, সেই তাদেরকে তুলে এনে সেই মৃত্যুর পাহাড় হলো সেই মালগাড়ির মধ্যে সেগুলিকে রেখে সেই একের পর এক ইলিশ, সেই ইলিশ জড়ো করা হয়েছে। মৃত্যুর পাহাড়। তারা কি দোষ করেছে? ইলিশ মাছগুলিকে আমরা যদি ধরি, তাহলে আমরা বলবো যে সেই ইলিশ মাছকে যদি প্রাণের জায়গা থেকে এনে আমরা ভাবি একটু, তাহলে আমরা বলবো যে তোমরা কখনো পারো যে একজন মা, তার গর্ভে তার সন্তান আছে, সেই মাকে কেটে খেতে পারো তোমরা? আমরা পারি? অথচ যখন এই বর্ষাকালে যখন ইলিশ আসে, তখন খরিদ্দাররা গিয়ে দেখবে, বলে, দাদা ডিম আছে তো, পেটে ডিম আছে তো, মানে ডিমটা সহ হলে ভালো হয়। আমরা একবার ভাবি যে গর্ভবতী মাকে তাকে হত্যা করে যে ব্যবসাদার এনে রেখেছে, সেই তাকে কিনে নিয়ে গিয়ে তার সেই পেটের ডিমগুলোকে ভেজে ভেজে খাই আমরা। তখন আমরা একবারও কি ভাবি যে গর্ভবতী মায়ের সন্তানকে আমরা কড়াইয়ে ভেজে খাচ্ছি? যিনি প্রকৃতি ভালোবাসেন, যিনি জীবনকে অন্যভাবে দেখতে চান, তিনি তো হাট করতে গিয়ে, তিনি অনেক সময় হাট করতে পারেন না, মাঠের কান্না দেখেন। যিনি প্রকৃতিকে অন্যভাবে দেখেন, তিনি তো দেখবেন যে গর্ভবতী মাকে মার্ডার করা হলো। প্রথম অবস্থা যারা ধরেছিল তারা নিরুপায়, কারণ তাকে
তার জীবনটাকে বাঁচাতে হবে। সে নিরুপায়, সে ইলিশ খায় না নয়, সে ইলিশ শুধু হাত দিয়ে সে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসতে পারবে, সে ইলিশ মুখের সামনেও নিয়ে যেতে পারবে না। এই ইলিশ নিয়ে যারা ব্যবসা করছে বা ইলিশ যারা আয়েসেপনা করে খাবে, তাদের বিরোধিতা করলেন কবি। তারপর কলকাতার বিবর্ণ সকালে, ঘরে ঘরে কলকাতার বিবর্ণ সকালে। কি বিবর্ণ? কিসের বিবর্ণ? কলকাতার মানুষ টি.এস. এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড হয়ে গেছে। টি.এস. এলিয়টের ওয়েস্টল্যান্ডে সে একটি অসাধারণ কবিতা আছে না, একটি মেয়ে অফিসে গেছে আর অফিসের বস তাকে একা পেয়ে তাকে আচ্ছা করে কিস করে নিয়েছে। তা মেয়েটা দেখলো, যাই হোক কিস টিস হয়ে গেছে, ঝামেলা মিটে গেল। ব্যাগ থেকে আয়নাটা বের করে দেখলো যে আমার লিপস্টিক ঠিক আছে কিনা, নিয়ে সে নিজেকে রেডি করে দিল। হ্যাঁ ঠিক আছে, স্বামী বুঝতে পারবে না তো, হ্যাঁ ঠিক আছে, ব্যাস সে বাড়ি চলে এলো। এই হচ্ছে আমরা কি হারে বিবর্ণ হয়ে গেছি, আমাদের জীবনগুলো কি হারে বিবর্ণ করে তুলেছি আমরা। 1922 সালে টি.এস. এলিয়ট দ্য ওয়েস্টল্যান্ড লিখেছিলেন, সেখানে অসাধারণ এই কবিতাটি আছে যে তার বাড়িতে কিন্তু কেউ বুঝতে পারলো না সে অফিসে কি করে এলো। আমরা আমাদের জীবনগুলোকে এইভাবে বাহ্যিক চাকচিক্যময় রেখে ভিতরগুলোকে আমরা বিবর্ণতায় পরিপূর্ণ করে দিয়েছি। সেই কলকাতার বিবর্ণ সকাল, ঘরে ঘরে ইলিশ ভাজার গন্ধ। এই ইলিশ, অনেকে আবার ইলিশ যত না খায় তার থেকে আবার গন্ধটা চারিদিকে যখন ছড়ায় সেইটাতে তারা আবার অহমিকা প্রকাশ পায়। সে আবার বিকেলে ঢেকুর তুলে বলে আজকে ইলিশ ভাজা হয়েছিল। এইটাই হচ্ছে বিবর্ণতা, এটাই কলকাতার বিবর্ণতা। কলকাতার মানুষরা বড় যান্ত্রিক, কলকাতার মানুষরা বড় ছদ্মবেশী, কলকাতার মানুষরা বড় কৃত্রিম, কলকাতার মানুষরা বড় চরিত্রহীন, কলকাতার মানুষরা বড় নোংরা, সেটাই বিবর্ণ। সবাই নয়, ব্যতিক্রম 2-4 জন আছে। বিবর্ণ সকালে ঘরে ঘরে ইলিশ ভাজার গন্ধ, ঘরে ঘরে ইলিশ ভাজার গন্ধ। একবার ভাবছে গর্ভবতী মাকে মার্ডার করলাম আমি, বুটিতে কাটতে গিয়ে সেই ইলিশের পেট থেকে যখন ডিম বেরোয় তখন বাড়ির লোককে ডেকে ডেকে বলে ঘরের গিন্নি, দেখো দেখো কত ডিম বেরিয়েছে। লজ্জা করে না? ঘরের ওই মহিলার লজ্জা করে না যে একটা মা হয়ে অন্য একটা মায়ের পেট থেকে ডিমগুলো বের করে যখন বলে যে দেখো কত ডিম বেরিয়েছে? ওই মা ওই জলের মধ্যে যদি সন্তানদের জন্ম দিতে পারত, তাহলে জলের কত কত শস্য, কত কত উজ্জ্বল শস্য আরও উজ্জ্বলতর হতো। সেই মা তাকে মার্ডার করলো এবং লোককে দেখাচ্ছে আমি ইলিশ খাচ্ছি, কারণ ইলিশের গন্ধ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। লজ্জা করে না? এই হচ্ছে বিবর্ণতা। আমাদের বাহ্যিক চাকচিক্য, বাহ্যিক পোশাক আশাক, বাহ্যিক কথাবার্তা বিশাল স্ট্যান্ডার্ড জায়গায় গেছে, আর ভিতরগুলো আমাদের ফোঁপড়া হয়ে গেছে। আমরা বিবর্ণ 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 হয়ে গেছি। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন, চারিদিক অন্ধকার। কেরানির গিন্নির ভাড়ার সরস সর্ষের ঝাঁঝে, কেরানির গিন্নির ভাড়ার মাসের শুরুতে ইলিশ আসবে। কেরানি চাকরি করে, ভাববে কেরানি গিন্নি একবারও যে ওই নিরন্ন মানুষগুলো ইলিশ ধরতে বাধ্য হয়েছিল, তারা ওই মানুষগুলো খাবার পায় না ভালো করে, ওই মানুষগুলো বর্ষাকালে ঘর বাড়ি তাদের ভেসে চলে যায়, তাদেরকে গাছের তলায় রাত্রি যাপন করতে হয় এবং তারা ইলিশ ধরতে বাধ্য হয়েছে। তারা ইলিশ ধরতে চায়নি, শুধু নিজেদেরকে বাঁচাতে হবে, টিকিয়ে রাখতে হবে, তাই ইলিশ ধরা। আর আমরা সেই ইলিশগুলো খেলাম এবং মাঝখানে ব্যবসাদাররা ওই কালো অন্ধ মালগাড়িতে সেই ইলিশ চাপালো, নিয়ে বাংলাদেশ থেকে নিয়ে এসে কলকাতায় কেন বিক্রি করছে? বাংলাদেশে বিক্রি করবে না, কারণ বাংলাদেশে বিক্রি করলে ইলিশের দাম পাবে না, তাই কলকাতার বাজারে বিক্রি করতে হবে। কলকাতা কেরানির তারা সেই বাজার যাবে, থলি হাতে করে সেই ইলিশ কিনবে। ওই ইলিশের মধ্যে, ওই ইলিশটার মধ্যে যে ইলিশটা ধরেছে, সেই ইলিশটা যে মানুষটা নদী থেকে ধরে তার হাতের ছোঁয়ার মধ্যে কতখানি শোষণ রয়েছে, তাকে সামান্য পারিশ্রমিক দিয়ে ওই ব্যবসাদাররা তারা ব্যবসা করছে, আর ওই কেরানির সেই ইলিশ বাজার থেকে কিনে ইলিশ খাচ্ছে, কোনো বোধ নেই। দ্য ওয়েস্টল্যান্ড, নষ্ট চরিত্র, শেষ হয়ে গেছি আমরা।
কেরানির গিন্নির ভাঁড়ার সরস সর্ষের ঝাঁঝে। সর্ষে দিল, ঝাঁঝ হলো, জানলাটা খুলে ইলিশ রাঁধে মানুষ। জানলাগুলো বন্ধ করে ইলিশ রাঁধা হয় না, কারণ চারিদিকে ছড়িয়ে গেলেই আমাদের দেখনদারি সাংঘাতিক না। আমরা ফেসবুকে দেখবে ভালো করে যে গতকালকেই দেখছিলাম যে বড় বড় লুচি হয়ে যাচ্ছে এবং সেই লুচিগুলি ফেসবুকে ফটো করে দিচ্ছে। নির্লজ্জ, বেহায়া, ফেসবুকে ফটো ছাড়ছে বড় বড় লুচি ভেজে। লজ্জা করে না? আমাকে দেখো, সে দেখবে না লোকে, আমার লুচি ভাজা দেখো, দেখবে না লোকে, তাও জোর করে দেখাবো। ভাগ্যে ফেসবুকটা এসেছিল। আর কোনো ক্যালি নেই। ভালো গান গাইতে পারি না, ভালো কবিতা লিখতে পারি না, আমি কোনো আবিষ্কার করতে পারি না, হ্যাঁ, বিরাট কিছু করেছি আমি লুচি ভেজে, এবং লোককে দেখাতে হবে জোর করে। লুচি ভাজাটা আমি অন্যায় কিছু বলিনি, কিন্তু দেখনদারি সাংঘাতিক। লোকের কান ধরে টেনে এনে বোধহয় ফেসবুক দেখাবে, দেখো আমি লুচি ভেজেছি। কেরানির গিন্নির ভাঁড়ার সরস সর্ষের ঝাঁঝে। ওই ঝাঁঝ থাকতে হবে ইলিশের। ঝাঁঝ থাকলে চারিদিকে ঝাঁঝটা প্রকাশ পাবে না। আমাদের তো শুধুমাত্র ঢাক পেটানো আমাদের কাজ হয়ে গেছে আজকাল। এলো বর্ষা, বর্ষাকাল এলো, ইলিশ উৎসব। কোথায় ইলিশ উৎসব? কলকাতায়। কোথায় ইলিশ উৎসব? ওই মার্বেল আছে, ওই টাইলস আছে বাড়িতে, ফ্রিজ আছে যাদের বাড়িতে, তাদের বাড়িতে ইলিশ উৎসব। আর যার বাড়িটা বর্ষার জলে ভেসে চলে গেছে, সে বিয়োবল। এই দুটো ক্ষেত্র আমরা দেখলাম। মাঝখানে ব্যবসাদার। আমরা সেই দারিদ্র্যপূর্ণ, সেই শোষণক্লিষ্ট বাংলাদেশের সাধারণ মানুষের চালচিত্র আমরা ইলিশ কবিতায় দেখলাম। সে নিরন্ন মানুষের, খাদ্যহীন মানুষের, অর্ধনগ্ন মানুষের, তাদের খাদ্যের সম্বলের জন্য তারা ইলিশ ধরতে বাধ্য হয়েছে। আর ব্যবসাদাররা কালো মালগাড়ি, অন্ধ মালগাড়ি নিয়ে ব্যবসা করলো। আর কলকাতার কেরানিরা, তাদের টাকা আছে, তাই তারা বর্ষাকালে ইলিশ উৎসব করে। তারা জলের উজ্জ্বল শস্যকে মার্ডার করে, তারা জলের উজ্জ্বল শস্যের সেই অন্তঃসত্ত্বা মাকে শেষ করে দিয়ে তারা ইলিশ উৎসব করে। ধিক্কার। যারা প্রকৃতি প্রেমিক তারা ধিক্কার জানায়। হাটের বক্ষে দেখে যাই আমি, কত যে কাঁদিছে মাঠ। আমাদের ইলিশ কবিতা আমরা আলোচনা শেষ করলাম।